সুপ্রভাত আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আজকে একটা বিশেষ দিন, শিক্ষক দিবস। তোমরা যারা যারা আমাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছো তাদেরকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমি। এবং তোমরা আগামী দিনে খুব ভালোভাবে তোমাদের আগামী দিন খুব ভালো হোক এবং আগামী দিনে তোমরা তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাও, সফলতা পাও, সেই কামনাই সবার জন্য করি। সবার জন্য আমার ভালোবাসা থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে মূল আলোচনায় ফিরে আসি, যে জন্য আমরা আজকে এক জায়গায় হয়েছি। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। আমরা ভারতবর্ষের তোমরা দশম শ্রেণী, যেহেতু দশম শ্রেণীতে তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা, তো ভূগোল বিষয়তে তোমাদের 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং রয়েছে। ভারতের মানচিত্র চিহ্নিতকরণের কাজ করতে হয়, যেখানে 10 মার্কস আছে। আমরা পূর্বের ক্লাসে ভারতের মানচিত্রের অনেকগুলো অংশ আমরা জেনেছিলাম, যে ভারতবর্ষের রাজনৈতিকভাবে বিভিন্ন যে অংশগুলো রয়েছে, তাই তো, সেগুলো এবং তার বিভিন্ন পাহাড় পর্বত সম্পর্কে আমরা আমাদের নির্দিষ্ট ধারণা নিয়েছিলাম। নদী, হ্রদ, এগুলো আমরা বিভিন্ন সম্পর্কে জেনেছি, তাই তো? সবাই মোটামুটি বুঝতে পেরেছো? আজকেও একই রকম ভাবে আমরা ভারতবর্ষের মানচিত্রের যে অবশিষ্ট যে অংশ পাঠ্যসূচি অনুসারে, সেগুলো আমরা একটু জানব। আমি তোমাদের পড়ানোর সময় বলে দিয়েছিলাম, আলোচনার সময় বলে দিয়েছিলাম, যে নির্দিষ্ট এই যে অঞ্চলগুলো, এগুলো কিন্তু তোমাদেরকে যদি প্রশ্ন উত্তর দেয়, তোমাদেরকে ভারতবর্ষের মানচিত্র এঁকে অঞ্চলগুলোকে চিহ্নিত করতে হবে। কিন্তু তাছাড়াও যদি আলাদাভাবে তোমাদেরকে ম্যাপ চিহ্নিতকরণ করতে বলে, সেখানেও কিন্তু তোমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। তো আমরা আলোচনার মধ্যে এসে দেখা যাক যে আমরা কোন জিনিসগুলো আজকে চিহ্নিতকরণ করা শিখব। পঞ্চম অধ্যায়ের ভারতবর্ষের যে মানচিত্র চিহ্নিতকরণ রয়েছে, এবং আলাদা করে এটা বইতে কোথাও তুমি পাঠ্যসূচি অনুযায়ী পাবে না। প্রত্যেকটা যে যে অংশ যেখানে আলোচনা করা হয়েছে, সেখানটায় এগুলোকে বলে দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো বা এই অঞ্চলগুলো, এই শহরটা, এই কেন্দ্রটা এই জায়গাতে অবস্থান করছে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ তোমরা, ভারতবর্ষের দুটো আউটলাইন আমি তোমাদের সামনে রেখেছি, একটা রাজ্য সীমা ভিত্তিক আর একটা পুরো ভারতবর্ষের ম্যাপটাকে রেখেছি। এর মধ্যেই আমাদের ভারতবর্ষের যা যা তথ্য আমাদেরকে বলবে প্রশ্ন অনুযায়ী, সেগুলো আমাদেরকে এখানে চিহ্নিতকরণ করতে হবে। আমি তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখবে, আমি তোমাদেরকে কিন্তু, ধরো যদি বলা হয় ভারতবর্ষের রাজধানীর নাম, আমি কিন্তু সবকটা রাজ্যের রাজধানী বা ভারতবর্ষের রাজধানী, কেন্দ্র শাসিত অঞ্চলের রাজধানী, প্রত্যেকটা কিন্তু একটা ম্যাপের মধ্যে দেখাচ্ছে। কিন্তু যখন পরীক্ষায় প্রশ্ন আসবে, তখন তো শুধুমাত্র রাজধানী আসবে না, সবকিছু মিলিয়ে এতগুলো টপিক রয়েছে, তার মধ্যে থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। এবং তার জন্য আমাদেরকে অনেকগুলো অঞ্চল, অনেকগুলো শহর, নগর, বন্দর, সেটা বিমানবন্দর হতে পারে, আবার সাগর সমুদ্র বন্দর, যে জাহাজের বন্দর বলা হয়, সেগুলো হতে পারে, বিভিন্ন অঞ্চল, শিল্পাঞ্চল হতে পারে, সব রকম হতে পারে, ঠিক আছে? সেই জন্য আমরা এটাকে এত জোর দিয়ে আলোচনা করছি। আচ্ছা, পূর্বের ক্লাসে আমরা ভারতবর্ষের লাস্ট যে ম্যাপটা চিহ্নিতকরণ করেছিলাম, সেটা ছিল ভারতবর্ষের হ্রদ সম্পর্কিত বিভিন্ন তথ্য, ঠিক আছে? আজকে আমরা এখানটাতে প্রথম যেটা জানবো, সেটা হচ্ছে ভারতবর্ষের মৃত্তিকা সম্পর্কিত তথ্য। তোমরা কিছুদিন আগেই তোমাদের সামনে আমি আলোচনা করেছিলাম, তোমাদের মনেও আছে, যে ভারতবর্ষের মূল যে মৃত্তিকা, সেটাকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তো এখানটাতে দেখো, তোমাদের যদি শুধুমাত্র প্রশ্ন আসে, কিভাবে আসবে?
এই ম্যাপটার সাথে সাথে ইন্ডেক্সটাকেও একটু ফলো করো, এই বক্সটাকেও ফলো করো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। আশা করি তোমরা সবাই জানো কিভাবে এই ইন্ডেক্সটা দেখে এটাকে চিহ্নিতকরণ করা হয়। আমাদেরকে যদি প্রশ্ন বলা হয় যে একটা মরু ও শুষ্ক মৃত্তিকা অঞ্চল দেখাও, ভারতবর্ষের একটি মরু ও শুষ্ক মৃত্তিকা অঞ্চল, কোথায় ভারতবর্ষের মরু অঞ্চল দেখা যায়? রাজস্থানে। সেই মরুভূমিটার নাম কি বলো? থর মরুভূমি, তাই তো? তাহলে দেখো, আমি এই জায়গা থেকে শুরু করছি। এই হচ্ছে দেওয়া আছে মরু ও শুষ্ক মৃত্তিকা, ঠিক আছে? মরু শুষ্ক মৃত্তিকা এখানটা দেখানো হচ্ছে, আর ম্যাপটার মধ্যে আমরা মরু শুষ্ক মৃত্তিকা পাচ্ছি এই জায়গাটুকু জুড়ে। তাহলে আমাকে ম্যাপটার মধ্যে ঠিক এরকম ভাবেই এটাকে এঁকে এইভাবে চিহ্নিতকরণ করতে হবে, যে কোনো একটা লেভেল দিতে হবে, দিয়ে এরকম আমাকে ইন্ডেক্স করতে হবে, দিয়ে এটাকে বুঝিয়ে দিতে হবে, এখানেও লিখতে হবে এবং এখানেও আমাকে উল্লেখ করতে হবে যে এটা হচ্ছে মরু ও শুষ্ক মৃত্তিকা। আচ্ছা, এরপর হচ্ছে পলি মৃত্তিকা। এই হচ্ছে পলি মৃত্তিকা, যেটা ভারতবর্ষের সর্বাধিক অঞ্চল জুড়ে যে মৃত্তিকা দেখা যায়। দেখো, এই যে একদম পাঞ্জাব ধরে উত্তরপ্রদেশ, আমাদের বিহার, পশ্চিমবঙ্গ হয়ে এবং এদিকে ব্রহ্মপুত্রের যে পলি মৃত্তিকা আসাম ধরে, এই যে পলি মৃত্তিকা এবং ভারতবর্ষের এত বৃহৎ অংশ জুড়ে পলি মৃত্তিকা লক্ষ্য করা যায় বলেই কিন্তু ভারতবর্ষে এত বেশি পরিমাণে শাক সবজি, ধান, গম বেশি পরিমাণে উৎপাদিত হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? দেখো, পলি মৃত্তিকাকে দেখানো হয়েছে সবুজ কালার দিয়ে, এবং দেখো এরকম ভাবে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা পলি মৃত্তিকাকে চিহ্নিত করতে। দেখো, ভারতবর্ষের বিস্তীর্ণ অংশ জুড়ে একটা পলি মৃত্তিকার বিস্তার আমরা লক্ষ্য করতে পারছি। যদি পলি মৃত্তিকা অঞ্চল বলা হয়, তাহলে পলি মৃত্তিকার যে কোনো এই নির্দিষ্ট এই অঞ্চল বা সমগ্র যে দেখাতে হবে এমনটা নয়, তোমার কতটা কনসেপ্ট ক্লিয়ার আছে যে পলি মৃত্তিকা কোন অঞ্চলে লক্ষ্য করা যায়, সেরকম একটা চিহ্নিত করলেও তুমি তোমার দিক থেকে সঠিক থাকবে এবং টিচার্সও তোমাকে নম্বর দেবে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা দেখো কি রঙের দেওয়া হয়েছে, কৃষ্ণ কালো, কালো রঙে দেওয়া হয়েছে। এখানে মহারাষ্ট্র আর গুজরাটে এখানটায় দেওয়া হয়েছে, যেখানটায় তুলা চাষ সর্বাধিক বেশি হয়। আর রয়েছে ভারতবর্ষের মধ্যপ্রান্ত জুড়ে একটা বিশাল অঞ্চল। ঠিক আছে, তোমাদের যদি বলা হয় যে কোনো একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল চিহ্নিত করো, তাহলে এই দুটো অথবা মধ্যপ্রান্তে যেটি রয়েছে চিহ্নিত করলে হবে। তারপর রয়েছে লোহিত মৃত্তিকা। দেখো, লোহিত মৃত্তিকাও মধ্য ভারত জুড়ে লোহিত মৃত্তিকা লক্ষ্য করা যাচ্ছে। এই যে লোহিত মৃত্তিকা একটা অংশ, এই যে পুরোটা, এখান থেকে লোহিত মৃত্তিকা, এইখান থেকে লোহিত মৃত্তিকা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে সেগুলো তোমরা উল্লেখ করতে পারো। এরপর রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা। দেখতেই পাচ্ছ মেরুন কালার দিয়ে যেটা ল্যাটেরাইট মৃত্তিকা দেখানো হয়েছে, এইখানে কিছু অংশ, এখানে কিছু অংশ ল্যাটেরাইট মৃত্তিকা দেখানো হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দেখানো হয়েছে, বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেরকম ভাবে সৃষ্টি হয়েছে। পার্বত্য মৃত্তিকা, দেখো পার্বত্য মৃত্তিকা লাস্ট, এবং সেটা পার্বত্য মৃত্তিকা দেখো একদম পুরো উত্তর ভারতে, যেটা জম্মু কাশ্মীর অঞ্চল জুড়ে, উত্তরাখণ্ড অঞ্চল জুড়ে পার্বত্য মৃত্তিকা আমরা দেখতে পাচ্ছি, এবং এর পাশাপাশি সিকিমে পার্বত্য মৃত্তিকা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে পার্বত্য মৃত্তিকা। ঠিক আছে, এই গেল আমাদের ভারতবর্ষের মৃত্তিকা অঞ্চল। এখান থেকে আমাদের সব থেকে বেশি কৃষ্ণ মৃত্তিকা এবং মরু ও শুষ্ক মৃত্তিকা এবং পার্বত্য মৃত্তিকা আর যেগুলো যেহেতু বিক্ষিপ্ত ভাবে আছে, তো এগুলোকে আমরা বেশি প্র্যাকটিস করব বা জোর দেবো। ঠিক আছে তো? বোঝা গেল এই মৃত্তিকা অঞ্চল সম্পর্কে। এরপরে যেটি রয়েছে, দেখো একই রকম ভাবে আমাদের ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল কোথায় কতটা কিভাবে লক্ষ্য করা যায়। দেখো, তোমরা যদি একটু খেয়াল করো, মৃত্তিকার সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদের একটা কিন্তু লক্ষ্য করা যায় বিশেষ সম্পর্ক। দেখো, একদম আমি যদি ওপর দিক থেকে যদি দেখি পার্বত্য উদ্ভিদ,
এইটা পার্বত্য উদ্ভিদ এবং তার চিহ্নিতকরণ ঠিক এরকম ভাবে করা হয়েছে। তো দেখো, আমরা মৃত্তিকা যখন বলছিলাম পার্বত্য মৃত্তিকা কিন্তু ঠিক এই জায়গাগুলোতেই ছিল। তো আমি সেই জন্যই বললাম মৃত্তিকা সাথে এর কিছুটা হলেও মিল আমরা লক্ষ্য করতে পারছি। এই যে হিমালয় পার্বত্য অরণ্য, জুনিপার, রডোডেনড্রন, নাক্স ভূমিকা, এইসব জায়গাতে হচ্ছে এখানে একটু লক্ষ্য করানো গেছে এবং এই অংশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য মৃত্তিকা এবং তার পাশাপাশি পার্বত্য উদ্ভিদ এখানে আমরা দেখতে পাই। উপকূলীয় উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্য। তো উপকূল মানে যে একদম পুরো তোমার সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চলগুলো ম্যানগ্রোভ অরণ্য। দেখো, এই যে হচ্ছে উপকূল ম্যানগ্রোভ অরণ্য, এই একটি অঞ্চল। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি তোমাদেরকে এরকম আসে যে ম্যানগ্রোভ বা সুন্দরবন, সুন্দরবন বললে তো পশ্চিমবঙ্গের সুন্দরবনকে আমরা অবশ্যই চিহ্নিত করতে হবে। আর শুধুমাত্র যদি উপকূলীয় উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্য বলে, তাহলে এই তিনটি অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ যেটি অর্থাৎ সুন্দরবন, সেটিকেই কিন্তু আমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। ঠিক আছে। ক্রান্তীয় মরু উদ্ভিদ। দেখো, ক্রান্তীয় মরু উদ্ভিদ, মরু অঞ্চল বলেছে কোথায়? এই যে ক্রান্তীয় মরু উদ্ভিদ, কি কি উদ্ভিদ সেখানে জন্মাচ্ছে? খয়ের বাবলা, খেজুর, ক্যাকটাস, ফণিমনস ইত্যাদি ক্রান্তীয় মরু উদ্ভিদ আমরা এখানটা দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে শুষ্ক তৃণ, কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। দেখো, মরু অঞ্চলের পাশেই এই অঞ্চলেও শুষ্ক তৃণ এবং কিছুটা কাঁটা জাতীয়, গুল্ম জাতীয় যে ঝোপঝাড় বিশিষ্ট কিছু উদ্ভিদ লক্ষ্য করা যায়। কারণ এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম, অতটাও বৃষ্টি হয় না এবং ভারতবর্ষের মধ্য প্রান্ত দেখো, এখানটাতেও শুষ্ক তৃণ, কাঁটা ঝোপ, গুল্ম উদ্ভিদ কিন্তু আমরা এখানটাতেও লক্ষ্য করতে পারছি। তোমাদেরকে কিন্তু ঠিক এরকম ভাবেই নির্দিষ্টভাবে উল্লেখ করে দিতে হবে যে এখানটায় শুষ্ক তৃণ, কাঁটা ঝোপ জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়। আর কি বাকি আছে? শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। এই হচ্ছে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। দেখো, আমাদের ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, একদম ভারতবর্ষের মধ্য অংশ জুড়ে দেখো বেশিরভাগটাই এইটাই জন্মাচ্ছে। শাল, সেগুন, পলাশ, কেন্দু, এই শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, অর্থাৎ শুষ্ক অঞ্চলে যখন শুষ্ক আসে তখন পাতা ঝরিয়ে ফেলে, এই উদ্ভিদ লক্ষ্য করা যায়। ঠিক আছে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। আর আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ কোথায় লক্ষ্য করা যায়? আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, দেখো এই যে স্ট্রাইপ দেওয়া হয়েছে এরকম ভাবে, এই হচ্ছে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, যেটাতে পলি মৃত্তিকা লক্ষ্য করতে পেরেছিলাম সেই অঞ্চল জুড়ে এবং কিছুটা উপকূলের কিছু অংশ জুড়ে আমরা এখানটাতেও দেখতে পাচ্ছি যে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। ঠিক আছে, এদিকটা আসামের কিছুটা অঞ্চল জুড়ে আমরা লক্ষ্য করতে পারছি। আর একদম যেটা রয়েছে ক্রান্তীয় চিরহরিৎ। ঠিক আছে, তো ক্রান্তীয় চিরহরিৎ সেটা হচ্ছে সারা বছর গাছের পাতা সবুজ থাকে। আমরা একদম আরব সাগর সংলগ্ন যে উপকূল অংশ দেখো, এই যে শিশু, সেগুন, মেহগনি দেখানো হচ্ছে এইখানটা যেমন দেখতে পাচ্ছি, আবার তার পাশাপাশি পূর্ব ভারতেও এইখানেও কিছু আমরা ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ আমরা দেখতে পাই। এই অঞ্চলের গাছের পাতা সারা বছর সবুজ থাকে। চিরহরিৎ মানে কি? সারা বছর গাছের পাতা সবুজ থাকে। তো এইরকমই সবুজ আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে বোঝা গেল এর মধ্যে থেকে। তাহলে পার্বত্য উদ্ভিদ কোন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি? ভারতবর্ষের উত্তর প্রান্তে পার্বত্য অঞ্চল জুড়ে আমরা পার্বত্য উদ্ভিদকেই লক্ষ্য করতে পারছি। আর শুষ্ক পর্ণমোচী আমরা মধ্য প্রান্তে দেখলাম। আর একটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ক্রান্তীয় মরু উদ্ভিদ। রাজস্থান সংলগ্ন যে অঞ্চল, থর মরুভূমি সংলগ্ন অঞ্চলে আমরা ক্রান্তীয় মরু উদ্ভিদ দেখতে পাচ্ছি। আর হচ্ছে উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য, এটাও খুব অল্প জায়গা জুড়ে আছে। তোমাদেরকে আবার বলছি, সুন্দরবন বললে সুন্দরবনের অংশটাই চিহ্নিত করতে হবে। আর যদি উপকূলীয় উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্য চিহ্নিত করতে বলে আমাদের, তখনও কিন্তু সুন্দরবনের এই অংশকেই আমরা চিহ্নিত করব। আচ্ছা, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য হিসাবে আমরা আন্দামানের দ্বীপপুঞ্জগুলোকেও কিন্তু চিহ্নিত করতে পারি, কারণ সেখানেও চিরহরিৎ অরণ্য লক্ষ্য করা যায়। আমরা যখন স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে আশা করি, যে এখানটায় যেহেতু
সারা বছর প্রায় বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেশি, সেই জন্য এখানকার গাছের পাতা সবুজ থাকে, তাই তো? সবুজ উদ্ভিদের পরবর্তী যে মানচিত্র যেটা আমাদের সামনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারতের আখ এবং তার সাথে সাথে হচ্ছে কার্পাস উৎপাদক যে অঞ্চল, যে কোন অঞ্চলে আখ এবং কোন অঞ্চলে কার্পাস উৎপাদন হয়। দেখো এখানটাতে ইন্ডেক্সে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আখ এবং কার্পাসের চিহ্নিতকরণ। আখ অর্থাৎ যেটা সবুজ কালার দিয়ে দেখানো হয়েছে সেটাকে আখ চাষ হিসাবে বেশি হয়, আর যেখানটাতে সাদা সাদা দাগ, সাদার মতো দাগ দেওয়া হয়েছে সেটাকেই কার্পাস উৎপাদন হয়। আমরা প্রথমে আখ উৎপাদক অঞ্চলটা দেখি। দেখো হিমাচল প্রদেশের কিছু অংশ, এখানটা উত্তরাখণ্ডের একটুখানি এবং বেশিরভাগটা রয়েছে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ জুড়েই আখ চাষের সব থেকে বেশি এবং সব থেকে বেশি আখ চাষও হয় উত্তরপ্রদেশে। বড় বড় চিনি কল কারখানাগুলো এখানটাতে আমরা লক্ষ্য করতে পারি। এই অঞ্চল জুড়ে দেখো, এই অঞ্চল জুড়ে তোমার আখ উৎপাদক কেন্দ্র এখানে গড়ে উঠেছে। এছাড়াও নাগাল্যান্ডের কিছু অংশ রয়েছে, মণিপুরে, এগুলো খুব সামান্য পরিমাণে। উড়িষ্যাতে এইটুকু জায়গাতে আখ চাষ হয়, অন্ধ্রপ্রদেশে হয়, কেরলের কিছু অংশ হচ্ছে, তামিলনাড়ু, ঠিক আছে, তারপরে এটা তো অন্ধ্রপ্রদেশের অংশ, মহারাষ্ট্রে কিছুটা পরিমাণ আখ চাষ হয়। এই হলো ভারতবর্ষের আখ চাষ উৎপাদক অঞ্চল। তোমাদেরকে যদি বলে তোমরা কোনটা চিহ্নিত করবে, উত্তরপ্রদেশ সংলগ্ন যে অঞ্চলটি রয়েছে এটাই হচ্ছে ভারতবর্ষের সব থেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ আখ চাষ কেন্দ্র। তো তোমাদের এই কেন্দ্রটার নামই কিন্তু উল্লেখ করতে হবে। আচ্ছা, আখ চাষ হওয়ার আখ চাষের পরে যেটা রয়েছে কার্পাস চাষ। দেখো কার্পাস চাষ উত্তর ভারতে পাঞ্জাব হরিয়ানা অংশ জুড়ে কিছুটা কার্পাস চাষ কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি, ঠিক আছে, যে পাঞ্জাব আর হরিয়ানা জুড়ে কিছু লক্ষ্য করতে পারছি। এবং যেটা মূলত যেটা কার্পাস চাষ হয় গুজরাট, আহমেদাবাদ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানার কিছুটা, এদিকে দক্ষিণ ভারতে কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র মিলে হচ্ছে ভারতবর্ষের মূল কার্পাস উৎপাদক অঞ্চল। দেখো এখানটাতে আহমেদাবাদ সেটা কিসের জন্য বিখ্যাত বলো? আহমেদাবাদ হচ্ছে ভারতবর্ষের ম্যানচেস্টার। এইটা আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি শহরটা, কারণ তোমাদের যদি বলা হয় ভারতবর্ষের ম্যানচেস্টার দেখাও তখন কিন্তু তোমাদের এই আহমেদাবাদ শহরটাকে উল্লেখ করে দেখাতে হবে, ঠিক আছে। ভারতবর্ষের ম্যানচেস্টার হিসেবে দেখানো হচ্ছে। আচ্ছা কোয়েম্বাতুর আমি পরে একটা ম্যাপে তোমাদের দেখাবো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তাই তো, কোয়েম্বাতুর। আচ্ছা কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানার কিছু কিছু অংশে যে বৃহৎ অংশ জুড়ে একটা যে কার্পাস চাষ হয় সেটা এই ম্যাপের সাহায্যে তোমাদেরকে দেখানো হলো। এবং তোমাদেরকে যদি বলা হয় তবে তোমাদের কিন্তু এই প্রধান কার্পাস চাষ অঞ্চলটি তোমাদেরকে বিশেষভাবে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে ভারতবর্ষের চা ও কফি উৎপাদক অঞ্চল। চা খেতে, কফি খেতে তো সবার ভালো লাগে, তাই না? কোন কোন অঞ্চলে চা কফি সর্বাধিক হয় তোমরাই আগে বলো, তারপরে আমি তোমাদেরকে বলবো। বলো, চা আমাদের পশ্চিমবঙ্গের কোথায় হয়? দার্জিলিং এ সর্বাধিক চা হয়। দার্জিলিং এর চা স্বাদে এবং গন্ধে অতুলনীয়, তাই তো, বিশ্ববিখ্যাত। দার্জিলিং এ কে কে গেছে? অনেকেই গেছে। ভালো লেগেছে জায়গাটা? খুব ভালো, তাই না? আচ্ছা আচ্ছা, এইখানটাতে একটু বলি। দেখো ম্যাপটা দেখলে তোমরা কিন্তু এখান থেকে সহজেই অনুমান করতে পারছো এবং তোমাদেরকেও ঠিক এই ধরনের কাজই করতে হবে
যে এইটা যে চা উৎপাদক অঞ্চল এবং কফি উৎপাদক অঞ্চল সেটা কিন্তু খুব সুন্দর করে ইন্ডেক্স করে বলে দেওয়া হয়েছে যে সবুজ রঙের চিহ্নিত অঞ্চলটা হচ্ছে চা উৎপাদক অঞ্চল, আর কালো রং দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কফি উৎপাদক অঞ্চল। তার মধ্যে দেখো দক্ষিণ ভারতে যেখানে কেরাল, তামিলনাড়ু, কর্ণাটকের যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, সেই বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু চা এবং কফি একই অঞ্চলে পাশাপাশি বাগিচায় সেখানটায় গড়ে তোলা হয়েছে, গড়ে উঠেছে। সেই জন্য সেখানটাতে দুটো জিনিসই একসঙ্গে দেখানো হয়েছে। যেহেতু কর্ণাটকের চিকমাগালুর খুব উন্নত মানের কফি হয়, কেরালাতেও খুব বেশি পরিমাণে কফি হয়, এবং যে তামিলনাড়ুর নীলগিরি পার্বত্য অঞ্চলে সেটাও কিন্তু চা এবং কফির জন্য বিশেষভাবে বিখ্যাত। ঠিক আছে। আচ্ছা, ভারতবর্ষে সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য কোথায় বলো তো? দেখো, আসাম অববাহিকা, আসাম মানে আসাম রাজ্যের আসামে দেখো সেখানটায় অনেকটা বৃহৎ অংশ জুড়ে, বিশাল অঞ্চল জুড়ে কিন্তু এই আসাম চা বাগিচাকে দেখানো হয়েছে। তো চলো আমরা একটু নির্দিষ্টভাবে দেখিয়ে দিই কোন কোন অঞ্চলে চা আর কোন কোন অঞ্চলে কফি উৎপাদিত হচ্ছে। এটা আসাম অঞ্চলের আসাম চা উৎপাদক অঞ্চল। এইখানটা দেখো পশ্চিমবঙ্গের ঠিক এইখানটাতে দার্জিলিং ডুয়ার্স, এই যে দার্জিলিং ডুয়ার্স লেখা রয়েছে, এইখানটায় পশ্চিমবঙ্গের সব থেকে উল্লেখযোগ্য চা উৎপাদক অঞ্চল। বিহারের কিষানগঞ্জ, এই যে কিষানগঞ্জেও অল্প পরিমাণ চা এখানটায় উৎপাদন হয়। কাংড়া ভ্যালি, এই নামটা কিন্তু মনে রাখতে হবে, কাংড়া ভ্যালি। এই কাংড়া ভ্যালি হিমাচল প্রদেশে, তোমাকে যদি কাংড়া ভ্যালি উল্লেখ করতে বলে, এবং এখানকার চা উৎপাদক অঞ্চল হচ্ছে কাংড়া ভ্যালি নামেই রয়েছে, এবং এখানটাতে চা উৎপাদিত হয়। উত্তরাখণ্ডের চা উৎপাদিত অঞ্চলগুলো হচ্ছে চামলি, নৈনিতাল আর হচ্ছে চাম্পাওয়াত। ঠিক আছে। তো এই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যদি শুধুমাত্র বলে হিমাচল প্রদেশে চা উৎপাদক অঞ্চল, তখন কিন্তু এই হিমাচল প্রদেশের কাংড়া ভ্যালি সেটাকেই কিন্তু দেখাতে হবে। উত্তরাখণ্ড নির্দিষ্ট করে দিলে, বা দার্জিলিং ডুয়ার্স নির্দিষ্ট করে দেয়, আসাম অববাহিকা নির্দিষ্ট করে দেয়, তখন কিন্তু আমাদের সেই অঞ্চলগুলো নির্দিষ্ট অঞ্চল দেখাতে হবে। আর যদি কোনো নির্দিষ্ট অঞ্চল চিহ্নিতকরণ বা না বলে দেওয়া হয়, শুধুমাত্র বলে দেওয়া হয় যে ভারতবর্ষের একটি উল্লেখযোগ্য চা উৎপাদক অঞ্চল, তখন যেটা তোমার মনে থাকবে, কিন্তু যেটা আমার মতে বলে দার্জিলিং ডুয়ার্স অথবা আসাম অববাহিকা, অথবা দক্ষিণ ভারতের যে বৃহৎ অংশ জুড়ে এই যে চা উৎপাদক অঞ্চলটি দেখতে পাচ্ছ, এটাকে তোমরা উল্লেখ করতে পারো। আলাদাভাবে বলতে পারে যে দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল চিহ্নিত করো, তখন কিন্তু, বা চা বাগিচা, তখন কিন্তু তোমরা এটাকে চিহ্নিত করতে পারবে। ঠিক আছে। আর দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি, এখানেও কিছু পরিমাণ চা উৎপাদিত হয়। তাহলে চা উৎপাদিত অঞ্চল সম্পর্কে সবার বোঝা গেল। এরপরে আমরা কফি উৎপাদক অঞ্চল সম্পর্কে বলবো। তো কফি উৎপাদক অঞ্চল কোথায় কোথায় রয়েছে? দেখো, উত্তর ভারত, পূর্ব ভারত জুড়ে সেরকম কিন্তু কফি উৎপাদক অঞ্চল বা কফির সেরকম চাষ লক্ষ্য করা যায় না। আমরা যখন কফির আঞ্চলিক বন্টন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানেও দেখেছিলাম যে উত্তর ভারত ছাড়া দক্ষিণ ভারতে কিন্তু কফির চাষটা বেশি হয়। উড়িষ্যার কোরাপুট, এই যে উড়িষ্যার কোরাপুট, এখানে কিছু পরিমাণ কফি এবং কম পরিমাণেই হয়। মহারাষ্ট্রের সাতারা, রত্নাগিরি, এই যে অঞ্চলটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, যেটা পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চল, মহারাষ্ট্রের এই নির্দিষ্ট অঞ্চলে কিছু পরিমাণ কফি উৎপাদিত অঞ্চল লক্ষ্য করা যায়। ঠিক আছে। তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, আগের ক্ষেত্রেও যেমন বললাম, তোমাদের যদি নির্দিষ্ট করে বলে দেওয়া হয় যে উড়িষ্যার একটি কফি উৎপাদক অঞ্চল বা মহারাষ্ট্রের কফি উৎপাদক অঞ্চল, তখন কিন্তু তোমাকে নির্দিষ্ট অঞ্চল করে দেখাতে হবে। আর দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল সমগ্রভাবে কর্ণাটকের চিকমাগালুর, কেরাল, তামিলনাড়ু, কোয়েম্বাটুর,
তখন সামগ্রিকভাবে আমাকে এরকম ভাবেই চিহ্নিত করতে হবে, এবং মাঝখানে ভুলে যাবেন, মাঝখানে এই সবুজ অংশগুলো কিন্তু তখন বাদ দিতে হবে, কারণ এটা হচ্ছে চা উৎপাদক অঞ্চল। ঠিক আছে, এই অবধি আমাদের গেল ভারতবর্ষের চা উৎপাদক অঞ্চল এবং কফি উৎপাদক অঞ্চল সম্পর্কে তোমাদের সামনে বা যাবতীয় ম্যাপের ম্যাপ পয়েন্টিং। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা শিল্পাঞ্চল, যেটা মূল শিল্পাঞ্চল যেগুলি রয়েছে, যে ভারতবর্ষের প্রধান প্রধান লৌহ ইস্পাত কারখানা, এই লৌহ ইস্পাত প্রধান প্রধান যে কারখানাগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে আমি তোমাদেরকে দেখাবো। দেখবে আমরা যখন আলোচনা করেছিলাম তখন সেখানটাতে কিন্তু আমরা এরকম ভাবেই বিভিন্ন প্রশ্ন পড়েছিলাম যে ভারতবর্ষের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো কেন পূর্ব ভারতে গড়ে উঠেছে। মনে পড়ছে এবার? হ্যাঁ, পূর্ব ভারতে, যেহেতু পূর্ব ভারতের নির্দিষ্ট খনি অঞ্চলগুলো লক্ষ্য করা যায়, সেই জন্য পূর্ব ভারতেই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে, এবং সম্প্রতি দেখা যাচ্ছে দক্ষিণ ভারতেও কিছু কিছু জায়গায় লৌহ ইস্পাত শিল্প, তার সঙ্গে স্পঞ্জ কারখানা, সেগুলো আমরা বিভিন্ন জায়গায় গড়ে উঠতে দেখেছি। ঠিক আছে, তো আমরা পশ্চিমবঙ্গের প্রথম যে দুটি উল্লেখযোগ্য লৌহ ইস্পাত কারখানা আছে তার চিহ্নিত করব আমরা। ঠিক আছে, হ্যাঁ, তো বলো তোমরা যে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের দুটি নাম তোমরা বলো। একটা হচ্ছে দুর্গাপুর আর একটা হচ্ছে বার্নপুর। দুটোই আমরা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই দেখতে পাই। তোমরা কি ম্যাপটার মধ্যে দুর্গাপুর এবং বার্নপুর এই দুটি কেন্দ্র, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র তোমরা কি খুঁজে পেয়েছো? আচ্ছা, ভেরি গুড, তাহলে তোমরা দেখতে পেয়েছো। আচ্ছা, এই হচ্ছে দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্রের কেন্দ্র পশ্চিমবঙ্গের মধ্যেই। আরেকটা রয়েছে বার্নপুর, মনে থাকবে, দুর্গাপুর, বার্নপুর। আচ্ছা, এটা হচ্ছে বোকারো, যেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, বোকারো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। আর কি পড়ে ঝাড়খণ্ডের মধ্যে? জামশেদপুর, সব থেকে উল্লেখযোগ্য একটি লৌহ ইস্পাত কেন্দ্র, তাই তো? তাহলে পশ্চিমবঙ্গের, যদি এখানে এরকম ভাবে প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে, তখন কিন্তু দুর্গাপুর অথবা বার্নপুর যে কোনো একটি বলতে পারবে। যদি বোকারো বলা হয় বোকারো দেবে, জামশেদপুর আলাদা করে বলে জামশেদপুর দেবে। যদি টাটার একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র বলে তখন কিন্তু তোমাকে জামশেদপুরটাই উল্লেখ করতে হবে। আচ্ছা বলো তো, এই রৌরকেল্লা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন রাজ্যের অন্তর্গত? উড়িষ্যা। তাহলে তখন যদি বলা হয় উড়িষ্যা রাজ্যের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম বলো, তোমাকে কিন্তু সেটাই উল্লেখ করতে হবে। ভিলাই, ভিলাইটা পড়ছে ছত্তিশগড়ে। ঠিক আছে, ভিলাই, বুঝতেই পারছি ছত্তিশগড়, এই যে মধ্যপ্রদেশের ঠিক নিচে ছত্তিশগড় এখানে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এরপরে রয়েছে বিশাখাপত্তনম, একটা উল্লেখযোগ্য লৌহ ইস্পাত কেন্দ্র, তার নাম হচ্ছে বিশাখাপত্তনম। ঠিক আছে, বিজয়নগর, ভদ্রাবতী, এরপর রয়েছে তামিলনাড়ুর সালেম। তাহলে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নয়টি, 10টি। এই 10টি প্রধান প্রধান লৌহ ইস্পাত যে শিল্প, এই প্রত্যেকটা শিল্প কেন্দ্র দেখো ম্যাপের ঠিক কোথায় কোথায় চিহ্নিতকরণ করা হয়েছে। তোমাদেরকে ঠিক সেরকম ভাবেই অভ্যাস করতে হবে, যাতে সঠিকভাবে এই কেন্দ্রগুলোকে পরীক্ষায় আসলে তুমি চিহ্নিত করতে পারো। সঠিক চিহ্নিত করতে পারলে সঠিক নাম্বার পাবে, আর যদি বেঠিক করো তাহলে কি নাম্বার পাবে? পাবে না, তখন নাম্বার স্যার কেটে একটা কি বসাবে? একটা বিগ রসগোল্লা তোমাকে ধরিয়ে দেবে, তাই না? তো সেই জন্য আমাদেরকে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করতে হবে,
যে কোথায় কোথায় এই নির্দিষ্ট কেন্দ্রগুলো আমরা দেখতে পাই, সেগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। ঠিক আছে? এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে ভারতবর্ষের উল্লেখযোগ্য বিমানবন্দর। কে কে এখানে এয়ারপোর্ট গেছো বা প্লেন চড়েছো, বল, হাত তোলো দেখি। 2-1 জন গেছো। আচ্ছা, খুব ভালো। কেমন প্লেনে চড়ার অভিজ্ঞতা? ভালো? যখন ওড়ে তখন, মানে উপর দিকে যখন ল্যান্ড থেকে একটু আকাশের দিকে, তখন খুব আওয়াজ হয় বেশি, তাই তো? এত বড় ইঞ্জিন, আওয়াজ তো হবেই, কানে আমাদের লাগবেই। দেখো এখানটাতে ভারতবর্ষের ম্যাপটা দেখলে তোমরা একটা সহজেই আন্দাজ করতে পারবে যে ভারতবর্ষের মধ্যে কিন্তু অনেকগুলো এয়ারপোর্টের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। পাচ্ছি তো? আচ্ছা, এর মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোনগুলো সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোনগুলো বলো? একটি দেশ থেকে অন্য মহাদেশ বা অন্য দেশে যখন আমরা আকাশপথের সাহায্যে যোগাযোগ স্থাপন করতে পারছি, সেগুলোই হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এছাড়াও রয়েছে ডোমেস্টিক কিছু এয়ারপোর্ট। ঠিক আছে? তো আমাদের এখানে মূলত আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্পর্কে, এবং কিছু কিছু ডোমেস্টিক এয়ারপোর্ট সেগুলো সম্পর্কেও আমরা জানবো। ঠিক আছে? ডোমেস্টিক এয়ারপোর্টের কাজ কি বলো? একটি রাজ্য থেকে আরেকটি রাজ্যে যাওয়ার জন্য যে বিমান বা আকাশপথে যোগাযোগ করা হচ্ছে, সেটাই হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট। ঠিক আছে? আচ্ছা, তো এখানটাতে দেখো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চিহ্নিত কিভাবে করা হয়েছে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চিহ্নিতকরণ করা হয়েছে ঠিক এরকম ভাবে, আর ডোমেস্টিকের চিহ্নিতকরণ করা হয়েছে ঠিক এইরকম ভাবে। তা তোমরা সহজে এখান থেকে বুঝতে পারছো। তো দেখো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোনগুলো পড়ছে, আমি আমাদের পশ্চিমবঙ্গ দিয়েই শুরু করব। কলকাতা একটা অন্য উল্লেখযোগ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই কলকাতা এর নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। মনে থাকবে তো? আচ্ছা, এরপরে রয়েছে গুয়াহাটি। আচ্ছা, এই যে গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কার মনে আছে, কে বলতে পারবে? এটা হচ্ছে লোকপ্রিয় গোপীনাথ দলুই আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে? আচ্ছা, নিউ দিল্লি ভারতবর্ষের কি রাজধানী? নিউ দিল্লি এখানকার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি আছে বলো? কে বলতে পারবে দেখি? হ্যাঁ, এখানটার বিমানবন্দর নাম রয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে? দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, আমেদাবাদ। আমেদাবাদে কি আছে? এই হচ্ছে আমেদাবাদ। আমেদাবাদে যে বিমানবন্দরটি রয়েছে তার নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে? কটি হলো? একটি, দুটি, তিনটি, চারটি হলো। মুম্বাই। মুম্বাই কে বলতে পারবে দেখি? হ্যাঁ, মুম্বাই ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। তাই তো? মনে থাকবে সবার? ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হচ্ছে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। হায়দ্রাবাদ। মনে থাকবে সবার হায়দ্রাবাদ? আচ্ছা, বেঙ্গালোর। বেঙ্গালোর হচ্ছে ক্যাম্পাগোডা। ঠিক আছে? ক্যাম্পাগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, এখানে কালিকুটে একটি লক্ষ্য করতে পারছি। কালিকুটে রয়েছে। চেন্নাইতে আন্না আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। তিরুবনন্তপুরম কেরালে একটি রয়েছে, এবং কোচিনে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এই গেল আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর। আরো যেটা লক্ষ্য করা সেখানে এখানে উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে যে
পোর্ট ব্লেয়ারে রয়েছে একটি বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর, আর রয়েছে শ্রীনগরে, এটাও একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, এই গেল আমাদের ভারতবর্ষের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়াও দেখো প্রত্যেকটি রাজ্যে অনেকগুলো করেই, কোনো কোনো রাজ্যে একের বেশি অধিক বিমানবন্দর, ডোমেস্টিক যেটা জাতীয় বিমানবন্দর যেটা আমরা বলতে পারি, দেখো জম্মু, সিমলা, চণ্ডীগড়, দেরাদুন যেটা উত্তরাখণ্ডে, জয়পুর রাজস্থানে রয়েছে, ভদোদরা এটাও তোমার রয়েছে গুজরাটে, মধ্যপ্রদেশের ইন্দোর, ছত্তিশগড়ের রায়পুর, দেখো আবার উত্তরপ্রদেশে দেখো আগ্রা, লখনউ, বারাণসী, তিনটি বিমানবন্দর লক্ষ্য করতে পারছি। বিহারে পাটনাতে রয়েছে, ঝাড়খণ্ডে রাঁচিতে রয়েছে, উড়িষ্যার ভুবনেশ্বরে রয়েছে, এই যে ভুবনেশ্বর দেখতে পাচ্ছি। পূর্ব ভারতে দেখলে আমরা ইম্ফল দেখতে পাচ্ছি, অ্যালং দেখতে পাচ্ছি এখানটাতে একটা, ঠিক আছে, শিলং দেখতে পাচ্ছি, ত্রিপুরাতে আগরতলা বিমানবন্দর দেখতে পাচ্ছি। দক্ষিণ দিকে গেলে আমরা কোয়েম্বাটুর, তিরুচিরাপল্লী এবং গোয়াতে পানাজি মানে জাতীয় বিমানবন্দর। তাহলে আন্তর্জাতিক ছাড়াও কিছু দেশীয় অর্থাৎ ডোমেস্টিক যে এয়ারপোর্ট সেগুলো কিন্তু আমরা এখানটায় চিহ্নিত করলাম, এবং তোমাদেরকে এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং এই যে আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরের সাথে সাথে শুধু জায়গার নাম মনে রাখলে হবে না, এর পাশাপাশি তোমাদেরকে ওই নির্দিষ্ট বিমানবন্দরের যে মহান ব্যক্তি বা কারোর নাম দিয়ে সেই বিমানবন্দরটির নাম চিহ্নিতকরণ করা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের যথেষ্ট ভালোভাবে মনে রাখতে হবে। যেমন রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, বীর সাভারকার, তারপরে আহমেদাবাদে যেটা রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, পোর্ট ব্লেয়ার, বীর সাভারকার, এরকম ভাবে বিভিন্ন নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, বিমানবন্দর সম্পর্কে সবার ধারণা হয়েছে, বোঝা গেল কোন বিমানবন্দর ভারতবর্ষের কোথায় আমরা লক্ষ্য করতে পারছি। এরপরে রয়েছে ভারতবর্ষের প্রধান প্রধান নদী বন্দর। প্রধান প্রধান নদী বন্দর আমরা যখন পড়েছিলাম একটু খেয়াল করলে দেখতে পাবে যে তোমার পূর্ব ভারতে 7টি, আবার পশ্চিম ভারতে 7টি, সমগ্র উপকূল অঞ্চল জুড়ে আমরা এই নদী বন্দরগুলো ও পোতাশ্রয়গুলো দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, তো আমরা শুরু করব হচ্ছে ভারতবর্ষের একদম পূর্ব প্রান্ত দিয়ে, কলকাতা হলদিয়া পোর্ট, যেটা আমাদের পশ্চিমবঙ্গের একটা উল্লেখযোগ্য বন্দর আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখো কলকাতা হলদিয়া পোর্ট যেটা পশ্চিমবঙ্গের, পারাদ্বীপ কোথাকার কে বলতে পারবে, কোন রাজ্যের? উড়িষ্যা রাজ্য। পারাদ্বীপ হচ্ছে উড়িষ্যা রাজ্যে। অন্ধ্রপ্রদেশের যদি একটা উল্লেখযোগ্য বলা হয় তখন কিন্তু আমাকে বিশাখাপত্তনমটাই বলতে হবে। অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য একটি তোমার বন্দর, জাহাজ বন্দর। এন্নোর, চেন্নাই আর টুটিকোরিন, এই তিনটি হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যের মধ্যেই পড়ছে। এন্নোর, চেন্নাই তামিলনাড়ু, টুটিকোরিন এটাও কিন্তু তামিলনাড়ু রাজ্যের মধ্যেই পড়ছে। এবং এদিকে পূর্ব দিকে আরো একটি উল্লেখযোগ্য যে জাহাজ বন্দর দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখান থেকে এই কলকাতা প্রতিনিয়ত প্রাত্যহিক জাহাজ চলাচল করে এবং চেন্নাই বন্দরের সাথে কিন্তু প্রাত্যহিক জাহাজ বন্দরের মানে যোগাযোগ আর কি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এটা গেল পূর্ব দিকে। পশ্চিম দিকে কান্ডালা এয়ারপোর্ট। আচ্ছা বলো তো এই কান্ডালা এয়ারপোর্টটি কোন রাজ্যে? গুজরাট রাজ্যে। এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, কি বলতো? শুল্ক মুক্ত বন্দর। ভেরি গুড, শুল্ক মুক্ত বন্দর, এটাকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় দেখবে প্রায় প্রশ্ন আসে শুল্ক মুক্ত বন্দর হিসেবে একটা বন্দরের নাম করো, তখন কিন্তু কান্ডালা এয়ারপোর্টের নামটাই তোমাদের দিতে হবে। এই কচ্ছ উপসাগর রয়েছে এইখানটাতেই। মুম্বাই পোর্ট, মুম্বাই। আর রয়েছে জওহরলাল নেহেরু পোর্ট, এর একটা নাম রয়েছে মহারাষ্ট্র, নবসেবা। সব থেকে তোমার উল্লেখযোগ্য প্রযুক্তির, ঠিক আছে, হাই
টেকনোলজি যেটা বলা হয় সেটা। গোয়াতে রয়েছে মারমাগাঁও, পানাজি গোয়াতে মারমাগাঁও বন্দর। আর ব্যাঙ্গালোরে রয়েছে কর্ণাটকে যেটা নিউ ম্যাঙ্গালোর। আর কেরালায় রয়েছে কোচি এয়ারপোর্ট। ঠিক আছে, তো এই যে জাহাজ বন্দরের নামগুলো তোমাদেরকে বললাম, এগুলো কিন্তু রাজ্য ভিত্তিক হিসাবে তোমাদেরকে মনে রাখতে হবে। নদী বন্দর বা জাহাজ বন্দর মানেই উপকূল অঞ্চলে গড়ে উঠবে। এটা কোনো ভারতবর্ষের ম্যাপে দেখতে পাচ্ছ একদম পুরো দুদিকে যে সমুদ্র রয়েছে, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগর, এই মধ্যেই কিন্তু বিস্তৃত জাহাজ বন্দরগুলো। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। বোঝা গেল এইটুকু? আচ্ছা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে এবার আমরা নির্দিষ্ট কয়েকটি ম্যাপ পয়েন্টিং দিয়ে 10টা 12টা দিয়ে একটা ম্যাপের মধ্যে দেখাবো। এতদিনে আমরা শুধুমাত্র বন্দর, শুধুমাত্র বিমানবন্দর বা আখ চাষ, কফি চাষ, রাজ্য রাজধানী দেখিয়েছি। এবার আমরা পরীক্ষায় কিভাবে আমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে সেইটা আমি তোমাদেরকে পরের ক্লাসে দেখাবো। ঠিক আছে, এগুলো তোমরা ভালোভাবে বাড়িতে একবার দেখে নেবে। ততক্ষণে সবার জন্য থ্যাংক ইউ, ভালো থাকবে, সবাই বাড়িতে একবার বইটা দেখবে। সবাইকে ধন্যবাদ।